नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। এই জগন্নাথের লীলা এই হচ্ছে কাঞ্চি অভিযান। কাঞ্চি হচ্ছে দক্ষিণ ভারতের একটা জায়গা। সেখানে তখনকার দিনে যে রাজা ছিলেন, রাজা পুরুষোত্তম দেব, তিনি একবার পুরী থেকে, তিনি উড়িষ্যার রাজা, তিনি পুরী থেকে তিনি যান দক্ষিণ ভারতে কাঞ্চিতে। সে কাঞ্চিতে যখন গেছেন, সেখানকার যে রাজা, তার বাগান বাড়িতে তিনি তার শিবির, আগেকার রাজা যখন যেখানে যেতেন সেখানে শিবির স্থাপন করতেন, সেই শিবিরের মধ্যে থাকতেন। তো দক্ষিণ ভারতে কাঞ্চি রাজার বাগানে গিয়ে যখন শিবির স্থাপন করলেন, তখন সেখানে সেই বাগানে যে কাঞ্চির যে রাজকন্যা সেখানে ফুল তুলতে এসেছিলেন। তখন পুরুষোত্তম, উৎকলের রাজা বা উড়িষ্যার রাজা যে পুরুষোত্তম দেব, তার সঙ্গে কাঞ্চির যে রাজকন্যা, তাদের চোখাচোখি হলো, পরস্পরের মধ্যে ভালো লাগলো। তো তখন সেই কাঞ্চির যে রাজকন্যা, তিনি ভাবলেন যদি এই পুরুষোত্তম দেব যদি আমার স্বামী হতেন খুব ভালো হতো। যাই হোক, পুরুষোত্তম দেবেও রাজকন্যাকে খুব পছন্দ হলো। তো তখন কাঞ্চির রাজা তখন কি করলেন, যেহেতু উৎকলের রাজা সেখানে এসেছেন, সেই জন্য তাকে আমন্ত্রণ করলেন তার রাজ দরবারে। যখন রাজ দরবারে আমন্ত্রণ করলেন, সেখানে কয়েকদিন থাকলেন রাজা। তারপরে রাজার খুব পছন্দ হয়েছে, রানীমারও খুব পছন্দ হয়েছে এই উৎকলের রাজা বা উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেবকে। তখন বললে আমাদের মেয়েকে এই রাজার সঙ্গে আমরা বিয়ে দেবো। তো এইভাবে বলে তখন পুরুষোত্তম দেব কাঞ্চি থেকে ফিরে এলেন, দক্ষিণ ভারত থেকে ফিরে তাদের নিজের রাজ্যে ফিরে এলেন। তো ফিরে আসার পরে তখন সাধারণত যখন কারোর বিয়ে দেয়া হয় মেয়ে কোনো ছেলের সঙ্গে, তখন তার ছেলের বাড়ির কি অবস্থা, কেমন সেখানকার পরিবেশ দেখতে আসে সাধারণত। তো কাঞ্চি থেকে সেখানকার রাজা মন্ত্রীকে পাঠালেন যে দেখুন, আপনি উৎকল বা উড়িষ্যাতে যান, সেখানে দেখুন যে রাজা কি পরিবেশে থাকেন, সেখানে রাজ্য কিরকম বা রাজা কিরকম, সেখানে দেখে আসো। তো কাঞ্চির যে দক্ষিণ ভারতে রাজার যে মন্ত্রী, সে মন্ত্রী তখন উৎকলে বা উড়িষ্যাতে আসেন রাজা পুরুষোত্তম দেবকে দর্শন করার জন্য, সবকিছু যে সংবাদ নেওয়ার জন্য। তখন কিন্তু পুরী রথযাত্রা চলছে। রথযাত্রার প্রাককালে তিনি আসেন, তিনি কয়েকদিন থাকেন, তারপর রথযাত্রা শুরু হবে। তখন পুরুষোত্তম দেব বলেন যে যেহেতু রথযাত্রার সামনে আসছে, তো আপনি কিছুদিন থেকে যান, রথযাত্রা দর্শন করে যান। তখন মন্ত্রী বলে ঠিক আছে, আমি থেকে যাবো সেখানে। তো মন্ত্রী থেকে আছেন। তো যেদিন রথযাত্রা শুরু হবে, স্বয়ং রাজা তিনি তখন কি করেছেন না, ঝাড়ু দিয়ে জগন্নাথের রথের সামনে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছেন, ঝাড়ুদারের মতো। এবং সে যদিও ঝাড়ুটা সোনার ঝাড়ু, এবং সেখানে ঝাড়ুদারের মতো ঝাড়ু নিয়ে সামনে দাঁড়িয়ে আছেন। আর তিনি জগন্নাথের সামনে, রথের সামনে ঝাড়ু দিচ্ছেন। তখন যে দক্ষিণ ভারতের যে মন্ত্রী এসেছিলেন, তিনি বলছেন এই কি ব্যাপার, এই পুরুষোত্তম দেব সে একটা ঝাড়ুদার, সে ঝাড়ু নিয়ে জগন্নাথ দেবের সামনে ঝাড়ু দিচ্ছে, এ তো একটা মেথর, ঝাড়ুদার। এর সঙ্গে আমার রাজকন্যার কি করে বিয়ে হবে? তো তিনি তখন মন খারাপ হয়ে তিনি তার দক্ষিণ ভারতে ফিরে যান। তারপর রাজাকে বললেন যে আপনি যে যার সঙ্গে বিয়ে দেবেন পুরুষোত্তম দেবের সঙ্গে, আপনার মেয়ে যে আমাদের রাজকন্যা, সে তো একটা ঝাড়ুদার, তার সঙ্গে আপনার মেয়ে কি করে বিয়ে দেবেন? তো রাজা ভাবলেন হ্যাঁ সত্যি তাই তো, মন্ত্রী যা বলছেন সে কথা বিশ্বাস করে তখন বললেন, ঘোষণা করলেন না না না, আমি আমার মেয়েকে এই ঝাড়ুদারের সঙ্গে আমি বিয়ে দেবো না। তো তখন এইভাবে যখন বললেন, তখন খবর পৌঁছে গেল উড়িষ্যাতে। রাজা বিয়ে করবার জন্য অতটা উৎসুক নয়, কিন্তু তাকে যে একটা অপমান করা হলো, সেই জন্য তিনি বলে ঠিক আছে। তখন তিনি তার যুদ্ধ ঘোষণা করলেন কাঞ্চির রাজার বিরুদ্ধে। উৎকল উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেব যুদ্ধ ঘোষণা করলেন। যুদ্ধ যখন ঘোষণা হলো, যুদ্ধ করতে গেছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই যে উৎকলের রাজা, উড়িষ্যার রাজার যে শিবির স্থাপন করেছিলেন, সে শিবিরে আগুন লেগে গেছে। আগুন লেগে যাওয়ার জন্য উড়িষ্যার পুরুষোত্তম দেব তিনি ফিরে এসেছেন। তখন বললেন হ্যাঁ, তারপরে যুদ্ধের আগে একটা একটা শর্ত হয়েছিল। শর্ত কি? তখন বলেছিলেন যে দক্ষিণ ভারতের কাঞ্চি রাজা যে তিনি হচ্ছে গণেশের উপাসক, তিনি দক্ষিণ ভারতে তিনি গণেশের কে পুজো করেন। বলছে তুমি যদি হেরে যাও, পুরুষোত্তম দেবকে বললো, তাহলে আমাদের যে উপাস্য দেবতা গণেশ, তোমাদের জগন্নাথ এই গণেশ মূর্তির পিছনে বসবে। আর গণেশ হচ্ছে আমাদের উপাস্য দেবতা, গণেশের পিছনে বসতে হবে। আর তুমি যদি জিতে যাও, তাহলে আমাদের গণেশ জগন্নাথের পিছনে বসবে। এই কন্ডিশনে যুদ্ধ হবে। তো যুদ্ধের আগে আগুন লেগে গেছে। তখন পুরুষোত্তম দেব ফিরে এসেছেন। তখন এসে জগন্নাথের কাছে প্রার্থনা করছেন পুরুষোত্তম দেব, হে প্রভু, আপনি কি এই
গণেশের পিছনে বসতে চান? আমার পরাজয় মানে আপনার পরাজয়। আর আমি চাই না যে আপনি গণেশের পিছনে বসুন। এই যে দক্ষিণ ভারতে গিয়ে আপনাকে নিয়ে গিয়ে এই গণেশের পিছনে, আপনি হচ্ছেন সমস্ত দেবতার দেবতা, আপনি হচ্ছেন সমস্ত কিছুর উৎস। আর গণেশের পিছনে বসবেন, এটা তো আপনার একটা অপমান। তো আপনি এবং এটা আপনি দেখুন, আপনার এটাকে আপনি যেটা ভালো মনে করেন সেটা করুন। তখন রাজাকে স্বপ্ন দেখালেন জগন্নাথ দেব, তুমি কোনো চিন্তা করো না, তুমি আবার যুদ্ধ ঘোষণা করো, আর আমি তোমাকে হেল্প করবো। তখন আবার পুরুষোত্তম দেব আবার যুদ্ধ ঘোষণা করলেন। তো যুদ্ধ যখন যাচ্ছেন, তখন কৃষ্ণ আর বলরাম বা জগন্নাথ আর বলরাম কি করেছেন, জগন্নাথ একটা কালো ঘোড়াতে আর বলরাম একটা সাদা ঘোড়াতে, দুজন সৈন্য বেশ ধরে আগে আগে রাজা যেটা যাচ্ছে দক্ষিণ ভারতের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। তখন খুব গরম ছিল, তখন চৈত্র মাস ছিল, খুব গরম। আর গরমে খুব তৃষ্ণা পেয়েছে। তখন একটা গোয়ালিনী এটা ঘোল মাথায় ঘোলে নিয়ে তিনি বিক্রি করতে যাচ্ছেন ঘাটে। তো রাস্তাতে তখন জগন্নাথ আর বলদেব যে ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন, ঘোড়া থেকে নেমে বলছে, এই গোয়ালিনী, আমাদের একটু ঘোল দাও, আমরা ঘোল খাবো। তখন ঘোল বলছে ঠিক আছে। তো ঘোল খাইয়েছেন, সমস্ত ঘোল খেয়ে নিয়েছি দুজনে। ঘোল খাওয়ার পরে তখন বলছে পয়সা দেন। বলছে আমাদের কাছে তো পয়সা নেই, আমাদের সৈনিক। আর বলছে আমার এই ঘোল বিক্রি করে আমার সংসার চলে, আর তুমি ঝোল খেয়ে চলে যাচ্ছ, আমার এতে কি করে সংসার চলবে বলে সেই গোয়ালিনী বৃদ্ধা বয়স্কা তিনি কান্না করতে লাগলো। তখন জগন্নাথ বলছে ঠিক আছে ঠিক আছে। তখন তার নিজের যে আংটি ছিল, এই যে ডায়মন্ডের আংটি, হীরার আংটি, তো খুলে দিয়ে গোয়ালিনীকে বললো এই আংটিটা রাখো, এই রাজা পিছনে আসছে, এই আংটিটা দেখিয়ে তোমার ঘোলে যাবতীয় যা দাম তুমি নিয়ে নেবে রাজার কাছ থেকে। বলে দুই ভাই চলে গেছেন। তার কিছুক্ষণ পরে তারপর রাজা সৈন্য সামন্ত নিয়ে পৌঁছে গেছেন। গোয়ালিনী বলছে দাঁড়াও 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 দাঁড়াও। রাজা বলছে কি ব্যাপার, বলো কি করো, কি কি বলতে চাও? বলছে তোমার দুজন সৈনিক চলে গেছে আগে আগে, একটা সাদা ঘোড়া একটা কালো ঘোড়াতে চড়ে আমার সব ঘোল খেয়ে নিয়েছে, আর ঘোলে পয়সা দেয়নি, তোমাকে পয়সা দিতে বলেছে, আর এই আংটিটা দিয়ে গেছে, এই দেখো এই আংটিটা দেখো। রাজা দেখে বলছে আরে এ তো জগন্নাথের আংটি, এই জগন্নাথের আংটি বুড়ি কোথায় পেলো? ও বুঝতে, তাহলে জগন্নাথ আমাদের সঙ্গে আছেন, আগে আগে চলে গেছেন ঘোড়ায় চড়ে, বোঝা যাচ্ছে তার মানে আমার এই যুদ্ধে জয় সুনিশ্চিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তখন বুড়ি বলছে তোমার হাতে জগন্নাথ বলদেব ঘোল খেয়েছেন, তুমি চিন্তা করো না, তোমার কয়েকটা গ্রাম তোমার নামে লিখে দেবো। তার নাম ছিল মনিকা। তো মনিকা পত্তন বলে সেই গ্রাম এখনো আছে পুরীতে। তো বলছে তোমার এই কয়েকটা গ্রাম, এই গ্রামে যত কিছুই হবে সব তোমার কাছে ট্যাক্স দেবে, তুমি সেখানকার, কেন জগন্নাথ বলদেব তোমার হাতে ঘোল খেয়েছে, সে গ্রাম এখনো আছে। তো যাই হোক, তারপরে জগন্নাথ বলদেব রাজা তো সেখানে চলে গেলেন, যুদ্ধ হলো। যুদ্ধে স্বাভাবিকভাবে জগন্নাথ বলদেব আছেন, কাঞ্চি রাজা সহজে পরাভূত হয়ে গেলেন। তারপর রাজা বলছে না, আমি এই মেয়েকে আর বিয়ে করবো না। সব রাজাকে ধরে নিয়ে আসছে, বেঁধে নিয়ে আসছে। বেঁধে নিয়ে আসার পরে তখন বলছে তোমাদের গণেশকে আমার জগন্নাথ মন্দির পিছনে বসাও, আর এই মেয়েকে একটা ঝাড়ুদারের সঙ্গে বিয়ে দেবো, আমি বিয়েকে আর বিয়ে করবো না। তখন রাজকন্যা তো খুবই মন খারাপ, কিন্তু তার রাজকন্যা কিন্তু পুরুষোত্তম দেবকে পছন্দ হয়েছিল, যে না আমার রাজার সঙ্গে বিয়ে হবে, খুব খুশি। কিন্তু মেথর বলে, ঝাড়ুদার বলে তাকে বিয়ে দিল না তার বাবা এবং মন্ত্রীরা। তখন বলছে যে আমি একে একটা ঝাড়ুদারের সঙ্গে বিয়ে দেবো, মন্ত্রী মশাই একে একটা ঝাড়ুদারের সঙ্গে বিয়ে দেন, আমি আর এই মেয়েকে বিয়ে করবো না। মানে তিনি তখন রাজকন্যা বললো এই যে অপমানিত বোধ করেছেন সেই জন্য আমাকে আর বিয়ে করতে চান না। ঠিক আছে, মন্ত্রী বলে ঠিক আছে, তো আপাতত আমার বাড়িতে থাক, উপযুক্ত একটা পাত্র ঝাড়ুদার পাত্রের সঙ্গে জোগাড় করে আমি ওকে বিয়ে দিয়ে দেবো। তবে এভাবে মন্ত্রী বাড়িতে রাজকন্যা থাকেন। তারপর যথারীতি নেক্সট পরবর্তী যে রথযাত্রা, এই রথযাত্রার সময় রাজা আবার ঝাড়ুদার বেশ নিয়ে রথের সামনে চলে এসেছে, ঝাড়ু দিচ্ছে। তখন মন্ত্রী বলছে রাজকন্যাকে তোমার আজকে বিয়ে ঝাড়ুদারের সঙ্গে হবে, ভালো করে সেজে গুজে রেডি হয়ে যাও, রেডি হয়ে চলে আসো। তাকে তার সমস্ত সেখানে যারা মন্ত্রীর, যারা সেখানে মেয়েরা রয়েছে, মহিলারা, তারা ভালো করে রাজকন্যাকে সাজিয়ে দিয়েছেন। রাজকন্যা খুব টেনশনে আছেন যে কি ব্যাপার, আমাকে কোন ঝাড়ুদারের সঙ্গে বিয়ে দেবে কি জানি, আমি তো জানি না। আর ও খুব মনে মনে খুব ভয়ও পাচ্ছেন, আবার খুব টেনশন হচ্ছে, খুব ডিপ্রেশনে আছেন। তখন তারপরে এসেছেন, এসে তারপরে মন্ত্রী বলছে, তখন রাজা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে, তারা বলছে এর গলায় মালা দাও। রাজা বলছে কি ব্যাপার, আপনি একে আমার গলায়, বলছে আপনার থেকে ভালো ঝাড়ুদার আমি আর খুঁজে পেলাম না, আপনি হচ্ছেন উপযুক্ত ঝাড়ুদার। হ্যাঁ, তো এই জন্য এর সঙ্গে আপনার বিয়ে হবে। তখন রাজার গলায় আর রাজাও মনে মনে সন্তুষ্ট হলেন। হ্যাঁ, তখন তো রাগে বলে দিয়েছিলেন, কিন্তু রাজাও চেয়েছিলেন এই মেয়েকে বিয়ে করতে, তো অপমানিত হয়েছিলেন বলে একে একটা শাস্তি দিতে চেয়েছিলেন। আর রাজকন্যাও খুব খুশি তখন। আর রাজার যে মন্ত্রীর যে উপস্থিত বুদ্ধি মানে দেখে রাজা খুব সন্তুষ্ট হলেন। তারপরে ওই বিয়ে হয়ে গেল। জগন্নাথের সেই যে
যে পুরীর যে কাঞ্চির গণেশ এখনো যে জগন্নাথের যে আমাদের পুরীতে মানে বলদেব সুভদ্রা মহারানীর যে মন্দির আছে তার পিছনে সেই কাঞ্চির মন্দিরের যে গণেশ সে এখনো সেই পিছনে আছে। এই জগন্নাথের মন্দির পিছনে অনেক আছে, সাক্ষী গোপাল আছে, কাঞ্চির গণেশ আছে, অনেক অনেক লক্ষ্মী দেবী আছে, অনেক আছে। আপনার যদি কেউ যদি যান পুরীতে দেখবেন যখন পরিক্রমা মার্গের মধ্যে সেখানে কাঞ্চির গণেশকে এখনো দেখতে পারবেন। এটা হচ্ছে সত্যি বাস্তব ঘটনা। তো এই হচ্ছে কাঞ্চি অভিযান। স্বয়ং ভগবান জগন্নাথ দেব তার ভক্তকে তার মহিমা প্রচার করবার জন্য এইভাবে পুরুষোত্তম দেবের মাধ্যমে এবং যারা ভগবানের ভক্ত তারা যে কোনো একটা ছোট্ট সেবা করতে তারা প্রস্তুত থাকেন। ঝাড়ু সেবা আর ভগবান খুশি হন যখন কোনো ছোট্ট সেবা কেউ জগন্নাথের জন্য কেউ করে থাকেন, তখন সেই জগন্নাথের অশেষ কৃপা তার উপরে বর্ষিত হয়। এজন্য আসন্ন যে রথযাত্রা আসছে, আমরা যে যত বড় এই জাগতিক পজিশনে থাকুক না কেন, আমাদের হচ্ছে আমরা জগন্নাথের ক্ষুদ্র যে সেবা করবার যদি সুযোগ লাভ করে থাকি, সেটা আমার নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করা উচিত এবং সেই কোনো সেবা ভগবানের ক্ষুদ্র নয়। সেই মনে করে যদি কেউ জগন্নাথের সেবা করে থাকেন, ছোট থেকে ছোট সেবা, তাহলে জগন্নাথ দেব খুব আমাদের উপরে প্রসন্ন হবেন এবং আমাদের উপরে তার কৃপা আশীর্বাদ বর্ষণ করবেন। সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ স্বামী কি জয়।